স্বাগত সবাইকে। মাধ্যমিক 2026-এর জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। থাম্বনেলে দেখতে পেয়েছো খাতা কিভাবে সাজাবে। খাতা বলতে পরীক্ষার খাতা, বাড়ির খাতা নয়। পরীক্ষা দিতে গিয়ে খাতাটা কিভাবে সাজিয়ে দেব, অর্থাৎ প্রশ্ন উত্তর থেকে শুরু করে সবকিছু এমনভাবে ছবির মতো আমাদের করে দিয়ে আসতে হবে, খাতা দেখলেই যাতে এক্সামিনার যে খাতা দেখছে তার যাতে মনটা খুশিতে ভরপুর হয়ে যায়। কথায় আছে, পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। তোমার খাতা যদি সুন্দর হয়, তুমি যে মানেরই স্টুডেন্ট হও না কেন, তোমার +- 10 থাকবেই থাকবে। +10 মানে খাতা সুন্দর হলে তোমার অটোমেটিক 10 বেড়ে যাবে। -10 বলার অপেক্ষা রাখে না। 10টা পয়েন্ট আজকে আলোচনা করব। সেই 10টা পয়েন্ট পরীক্ষার হলে খাতার মধ্যে প্রয়োগ করবে। দেখবে এই যে বললাম +- 10, অর্থাৎ আশা করব +10 তোমার ঝুলিতে জমা পড়বেই। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট কি আছে? খাতার চারিদিকে মার্জিন দেবে এবং বাম দিকের মার্জিন একটু বড় করে রাখবে। প্রশ্ন আসতেই পারে চারিদিকে কেন মার্জিন দেওয়া হবে, একটু বুঝিয়ে বলি। ধরে নাও এটা তোমার খাতা, এই খাতাটার চারিদিকে মার্জিন দিতে বলছে এবং বাম দিকের মার্জিনটা, অর্থাৎ আমার বাঁ হাতটা যেদিকে আছে সেই মার্জিনটা একটু বড় করে দিতে বলছে। কেন? প্রশ্ন আসছেই। বাম দিকের মার্জিনটা বড় করে দিতে হবে এই কারণে, খাতা একটার পর একটা এরকম বাঞ্চ হয়ে যায়, সেগুলোকে প্যাকেট করা হয়। প্যাকেট কাগজের জিনিস, প্যাকেটের এই কোণা থেকে একটু ক্ষয়ে যেতে পারে, একটু টর্ন হতে পারে, একটু ছিঁড়ে যেতে পারে। তুমি যদি মার্জিন শুরু করে দাও তাহলে দাগ নাম্বারটা ওই ছেঁড়ার মধ্যে চলে যেতে পারে। সেই জন্য সাজেশন এটাই, বড় করে মার্জিন দাও আর খাতার এন্ড থেকে অর্থাৎ শেষ প্রান্ত থেকে একটু ভেতর দিকে তুমি দাগ নম্বর দিয়ে তুমি পরীক্ষা শুরু করো। কখনোই তোমাকে বলবে না যে তুমি খাতার অপব্যবহার করেছো, তোমাকে নাম্বার দেওয়া হবে না, এই ব্যাপারে নিশ্চিত করছি। দ্বিতীয়ত, চারিদিক বলতে কি? চারিদিক বলতে ডান দিকেও তোমাকে মার্জিন দিতে হবে, ওপরেও মার্জিন দিতে হবে, নিচেও মার্জিন দিতে হবে। এবার প্রশ্ন আসছে, একটা খাতার মধ্যে অনেকগুলো পেজ থাকে, সবকটা যদি দাগ কেটে তোমাকে মার্জিন টানতেই হয় তাহলে অবশ্যই অনেক সময় যাবে। সেক্ষেত্রে একটা উপায় করতেই পারো। কি সেটা? ওপরের মার্জিনটা একটু বড় করে, বাম দিকের মার্জিনটা একটু বড় করে অবশ্যই তুমি স্কেল দিয়ে, পেন দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক কেটে নিলে, আর ডান দিকটা তুমি ভাঁজ করে নিলে এইভাবে। তাহলে দেখো একটা মার্জিনের মতো হয়ে গেল। এখন প্রশ্ন আসছে, এই দিকের মার্জিনের কি দরকার? যখন পরীক্ষার খাতা দেখা হয় তখন পরীক্ষককে বাম দিকেও নম্বর বসাতে হয়, ডান দিকেও নম্বর বসাতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি, খাতা অরিজিনাল হাতে পাওয়া যায় না। মাধ্যমিকের খাতা দেখাতে পাচ্ছি না, গুগলে সার্চ করলে তার ছবি পেয়ে যাবে। তা যদি না করতে পারো, থাম্বনেল আমি যেটা দিয়েছি সেখানে একটা মাধ্যমিকের একটা স্পেসিমেন কপি আছে, কপিটায় দেখবে ডান দিকে কতগুলো বক্স করা ঘর ঘর আছে। টোটাল যত নম্বরের প্রশ্ন হচ্ছে সেই অনুযায়ী ওই ঘরগুলোতে কোশ্চেন নম্বর এবং মার্কস দুটো কলাম করা আছে। ওই কলামগুলোতে আমার টোটাল খাতা দেখার পরে পরীক্ষককে ওই কলামগুলোতে কোশ্চেন নাম্বার অনুযায়ী কত কত নম্বর পেল সেইগুলো কিন্তু লিপিবদ্ধ করতে হয়। কাজেই এই দিকের নাম্বার যোগ করে, এই দিকের নাম্বার যোগ করেই কিন্তু ওই প্রথম পৃষ্ঠার যে ঘরগুলো সেগুলো পূরণ হবে। কাজেই এই দিকটা ছেড়ে রাখা হবে পরীক্ষকের সুবিধার জন্য। বোঝাতে পারলাম? দ্বিতীয় বিষয়, কি বিষয়? দাগ নম্বর ঠিকঠাক করে দেবে, এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে একটা টিপস, তুমি যখন দাগ নম্বর দেবে, একবার দেওয়ার পরে প্রশ্ন পড়ো, আবার দাগ নম্বর দেখো, আবার ঠিক কপি করে খাতায় তুলেছে কিনা সেটাও একবার চেক করে নাও। কারণ একই সাথে দুবার কাজটা করে নাও, পরীক্ষার শেষের দিকে টেনশন তৈরি হয়, রিভিশন করার টাইম কিন্তু নাও পেতে পারো। কাজেই তুমি প্রথমেই নিশ্চিত হয়ে যাও যে ঠিক দাগ নম্বর 2কে তুমি ঠিক অঙ্কটা করছো বা অন্য সাবজেক্টের প্রশ্ন তুমি লিখছো। ক্লিয়ার ব্যাপারটা? সিকোয়েন্স মেনটেন করা মানে কি? সিকোয়েন্স মেনটেন করা, দেখবে আমাদের পার্ট প্রশ্ন থাকে, কি থাকে? 2-এর দাগের অনেকগুলো থাকে, A B C D বা 1 2 3 4। আমাদের একটা বদ অভ্যাস, খাতা দেখতে গেলে
দেখা যায় বদভ্যাস এটাই যে 2-এর দাগের 3টে এক জায়গায় করলাম, আবার 3-4 পৃষ্ঠা পরে আবার মনে হলো 2-এর দাগের বাকি 3টে করলাম, আবার অন্য জায়গায় 2-এর দাগের 4টে অঙ্ক করলাম। এরকম ভাবে বিভিন্ন জায়গায় একই দাগ নম্বরের পার্ট কোশ্চেনগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে আসি। কখনো করবে না। কারণ হচ্ছে তোমার যদি মনে হয় 2-এর দাগের 10টা করতে বলেছে, তুমি 7টা পারছো, 7টাই তুমি করে ফেলো এক জায়গায়। আরো 3টে মনে হচ্ছে যে আমি পারতে পারি, আমাকে একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, অন্যগুলো করে আমি পরে এগুলো দেখব, তাহলে বাকি 3টে জায়গা তুমি রেখে দাও। যদি না পারো ফাঁকা রেখে আসবে, পরীক্ষক বুঝে নেবে যে ও রেখেছিল জায়গা, অবশেষে পারেনি, তাতে তোমার ডিসক্রিট নয়, তাতে তোমার নম্বর কমে যাবে না। সিকোয়েন্স মেনটেন করা মানে একই দাগের যত পার্ট কোশ্চেন আছে সবকটা এক জায়গায় রাখার চেষ্টা করো। থার্ড পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা ছাত্রছাত্রীদের একটা মারাত্মক জিজ্ঞাস্য বিষয়। সাধারণত আমরা পড়াশোনার ক্ষেত্রে 4 রকমের কালির ব্যবহার আমরা করতে পারি: লাল কালি, সবুজ কালি, নীল কালি, কালো কালি। প্রথম দুটো যে কালির কথা উল্লেখ করলাম একদম পরীক্ষার হলে চলবে না, অর্থাৎ লাল কালি, সবুজ কালি। তুমি দুটো কালি ব্যবহার করতেই পারো, সেটা নীল কালি এবং কালো কালি। অনেক সময় হয় না, হেডিং করতে হয়, অনেক সময় উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ করে বা অঙ্কের ক্ষেত্রে হেডিং করতে হয়। তুমি এইভাবে দুটো কালি, একটা হেডিং, একটা টোটাল আনসার, এইভাবে তুমি দুটো কালি অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু সেটা কালো কালি এবং নীল কালি। ক্লিয়ার? তারপরেরটা, উপপাদ্যের আঁকা ও সম্পাদ্যের আঁকা পেন্সিল দিয়ে করতে হবে। এটা আমরা অনেক সময় ভুল করি, ঝপঝপ করে পরীক্ষার হলে আমরা হয়তো উপপাদ্যটার বিশেষ করে, সম্পাদ্যর ক্ষেত্রে ভুলটা কম হয়। ছোটবেলা থেকে যেহেতু সম্পাদ্য আঁকা আঁকির বিষয়, যেহেতু কম্পাসের মধ্যে পেন্সিল ভরতে হয়, পেন ভরতে হয় না, আমরা পেন্সিল দিয়ে আমরা আঁকাগুলো এঁকে আসি। কিন্তু উপপাদ্যের ক্ষেত্রে আমরা পেন দিয়েই আঁকি না, পেন দিয়ে আঁকা যাবে না, পেন্সিল দিয়ে আঁকতে হবে। তার নামকরণ অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে, বাকি অংশটা তুমি পেন দিয়ে করো, তাহলে পেন্সিলের ব্যবহার বোঝা গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে হঠাৎ করে নতুন পেন ব্যবহার করবে না। তোমরা খেয়াল করে দেখবে, তুমি দুটো কোম্পানির দুটোই তুমি নীল কালির পেন কিনে নিয়ে এসছো দোকান থেকে, তুমি পাশাপাশি দাগ দিয়ে দেখবে শেডের মধ্যে একটু পার্থক্য থাকেই থাকে, কোনোটা ডিপ হয়ে যাচ্ছে, কোনোটা লাইট হয়ে যাচ্ছে। তুমি একই রকমের পেন, একই কোম্পানির পেন, তুমি সেই পেনগুলো বাড়িতে অনেক আগে থেকে লিখে রাখো, লিখে কালি অর্ধেক করে ফেলো, সেই পেনগুলো তুলে রাখো, পরীক্ষার হলে ব্যবহার করবে। তাতে কি হয়, বলটা স্মুথ হয়ে যায়, তোমার হাতের লেখাটা কিন্তু স্মুথ হবে, তাড়াতাড়ি তুমি লিখতে পারবে। হঠাৎ করে অনেক সময় আমরা আহ্লাদ করে, গার্জিয়ানরা আমরা করি কি, মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা, খুব একটা নামি পেন এরকম হঠাৎ করে তাকে গিফট করা হলো, সেই পেনে, মোটা পেন, হয়তো সারা বছর গ্রিপ করেনি সেই পেনটা, সেই পেনটা দিয়ে হঠাৎ করে মাধ্যমিকের পরীক্ষা শুরু হতে পারে বা শুরু করতে পারে। তাতে কি হবে, কালি আটকে আটকে যাবে, খাতাটা বরবাদ হবে। কাজেই মোদ্দা বক্তব্য কি দাঁড়ালো, মোদ্দা বক্তব্য এটাই দাঁড়ালো, ইউজড করা পেন তুমি পরীক্ষার জন্য যতগুলো দরকার হলে সাবজেক্ট, তার দ্বিগুণ আকারে দরকার হলে তুমি তুলে রাখো, যতটাই দরকার যাতে তুমি ব্যবহার করতে পারো। পরের বিষয়টা হচ্ছে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটা আহামরি কোনো শেখানোর বিষয় না, শেখানোর বিষয় এইটা। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি বোঝাতে চাইছি, পরীক্ষা দিতে গেলে দেখো ভুল লাইন লেখা হয়ে যেতেই পারে। ভুল লাইন লেখা হলে আমরা সেই যে পেন দিয়ে লিখছি সেই পেন দিয়ে কাটবো কিভাবে, জাস্ট একটা লাইন দিয়ে। আমি লাল কালি দিয়ে করছি, তোমরা আবার লাল কালি দিয়ে পরীক্ষার হলে করো না, এই একটা লাইন যথেষ্ট কাটার জন্য। সেটা না করে আমরা কি করি, আমরা এইরকম করি, এইরকম করে সময় নষ্ট করি, আবার খাতাটাকে যথেষ্ট নোংরা করে আসি, একটা জিগজাগ জিগজাগ একটা ব্যাপার হয়ে যায়। কত যেন একটা খুন করছি আমি লেখাটার উপরে, সেই রকম মানসিকতা ত্যাগ করতে হবে। পরের পয়েন্ট, এক্সট্রা কোশ্চেনের উত্তর তুমি লিখতে পারো। একটা সময়, আমাদের সময় ছিল 10টার মধ্যে 8টা করতে দিয়েছে, এক্সামিনার কি করতো, পরপর 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 প্রথম 8টা দেখতো, পরের দুটো আর দেখতো না, যদি রাইট হয় তাও দেখতো না,
কেটে দিত ওই দুটো এক্সট্রা দুটো, আর আগে যদি কাটা খাই কোনো অ্যাডজাস্টের কোনো ব্যাপার নেই। এখন ব্যাপারটা কিন্তু শিথিল হয়েছে। কি শিথিল হয়েছে? এক্সামিনার নাম্বার তোমাকে দিতে চায়, ফলত সে 10টা যদি তুমি সময়ের একটা ব্যাপার আছে, অবশ্যই সময় ম্যানেজ করে তুমি যদি পুরোটা লিখতে পারো, সবকটা করে আসতে পারো, কিন্তু সেটা সাবধানতা, বড় প্রশ্নের ক্ষেত্রে সেটা করো না। শর্ট বেস যে কোশ্চেনগুলো আছে 30 নম্বরের অঙ্কের ক্ষেত্রে, সেগুলোতে ট্রাই করো। বড় কিছু করতে যেও না, সময় নষ্ট হবে। সেখানে তুমি এক্সট্রা কোশ্চেন করলে, ধরো 8টা করতে দিয়েছে 10টার মধ্যে, যে 8টা সুন্দরভাবে রাইট হয়ে গেল সেই 8টাতেই নাম্বার পেবে। এখন বিষয়টা কিন্তু শিথিল, অনেকেই বিষয়টা জানে না। চলো পরের বিষয়টা, এমসিকিউ লেখার সময় শুধু এবিসিডি লিখবে না, মারাত্মক ব্যাপার। এটা আমরা ছাত্রছাত্রীরা অধিকাংশ এটা ভুল করে। ধরো 2-এর দাগের 3টে অপশন দিয়েছে, এ বি সি ডি। এতে সমবাহু ত্রিভুজ, বিতে সমদ্বিবাহু, সিতে হয়তো বিষমবাহু, ডিতে কোনোটাই নেই, 4টে অপশন দিয়েছে। আমি দেখলাম এর উত্তরটা সঠিক প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর লিখে আসলাম, 2 দাগের 1 দিয়ে শুধু এ লিখে আসলাম। না, এ লিখলে হবে না, এ লিখবে, ব্র্যাকেট করবে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে অপশনটা দেওয়া ছিল সেই অপশনটা তুমি লিখে দিলে। এইভাবে কিন্তু লিখতে হবে। মোটামুটি খাতা সুন্দর করার জন্য এই 10টা পয়েন্ট মেনে চললে খাতা তোমার কাছে ঝকঝকে তকতকে হবে, পরীক্ষকের মন জয় করতে পারবে, আশা করি ভালো নাম্বার তুলতে পারবে। এটাও আশা করি আজকের এই টিপসগুলো তোমাদের অন্তত উপকার লাগবে। আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।